नमस्कार बंधुरा आज 24शे श्रावण बांगला मास केन बोलছি তার কারণ শ্রাবণ মাসের পার্টিকুলারলি এই সপ্তাহটা আমাদের কাছে কেমন যেন একটা বিষাদের সুরে একটা কি বলবো এটা খুব মন খারাপ করা বলা যায়। মন খারাপ করা একটা সপ্তাহ যেমন চলছে, বাইরে যেমন অবিরত একটা মন খারাপের বৃষ্টি পড়ে চলেছে, অন্যদিকে সেরকম মনের মধ্যে মনের কাছের মানুষগুলোর একটার পর একটা খারাপ খবর বা বিষাদের খবর মনকে বড় ভারাক্রান্ত করে তুলছে। কিরম যেন একটা বিষাদের বাতাবরণ তৈরি হয়েছে গোটা এই শ্রাবণ মাসটাকে ঘিরে গোটা বাংলায়। একদিকে যেমন বাংলাদেশের একটা অশান্ত পরিস্থিতি, সেখানে এতগুলো সহনাগরিকের মৃত্যু এবং যে পদ্ধতিতে একটা সরকারের পতন, একটা অন্তর্বর্তী সরকার তৈরি এবং তার যে প্রক্রিয়া চলছে, হয়তো আমরা মনে প্রাণে আশা করছি যে এবার একটা শান্তি ফিরবে বাংলাদেশের মতো আমাদের কাছের একটা দেশে, একদম প্রতিবেশী। মানে ভাবতেও অবাক লাগে, আমি যেখানে বাস করি সেই কলকাতা থেকে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে তার দূরত্ব 100 কিলোমিটারও নয়। 4-5 ঘন্টা বাসে গেলেই পৌঁছে যাওয়া যায়, ট্রেনে হয়তো 2-3 ঘন্টা, প্লেনে হয়তো আধা ঘন্টাও লাগে না। এতটা কাছে এরকম একটা নির্মম নৃশংস ঘটনা ঘটছে। একটা শহরের বহু এলাকায় সব আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে কেটে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। একটা অভূতপূর্ব অবস্থা। তারপর 22শে শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিন, তার ঠিক একদিন পরে চলে গেলেন আরেকটা সংস্কৃতিবান নির্ভেজাল একটা ভালো মানুষ। ভালো মানুষটুকু বলেই থেমে যাচ্ছে, তার কারণ ভালো মানুষ পাওয়ায় কিন্তু শেষ 30 বছরে বড় দুষ্কর হয়ে পড়েছে। ভালো মানে সব দিক থেকে ভালো। আর রাজনীতির দিকে একজন রাজনৈতিক নেতা ভালো মানুষ আমার মনে হয় আজকাল অনুবীক্ষণ যন্ত্রতেও খুঁজে পাওয়া যাবে না। এই মানুষটা সেই রকমই একজন আনুবীক্ষণিক মানুষ ছিলেন, যাকে হয়তো রাজনীতির এই বিপুল ব্যাপ্তি বা ব্যাপ্ত দুর্নীতির মধ্যে সেই পঙ্কজ হয়ে ফুটে থাকার মতো একটি মানুষ। পঙ্কজ মানে বা কেউ পদ্মফুল বা বিজেপি ভাববেন না। আজকাল না কোনো একটা কথা বলতে গিয়েই বড় বিপদে পড়তে হয়, যে শব্দ চয়ন মানে এতটা ডিফিকাল্ট হয়ে গেছে যে একটা কোনো খারাপ শব্দ এসে গেলেই বিভিন্ন দিক থেকে প্রতিবাদ আসে। তো যাই হোক, একজন অবিচল বামপন্থী, কিন্তু এমন একজন বামপন্থী যিনি বামপন্থাকে আঁকড়ে ধরে বসেছিলেন না, যিনি বামপন্থার বাইরেও গিয়েও একটা রাজ্যের ভালো করার চেষ্টা করেছিলেন। কতটা পেরেছিলেন, তার সহকর্মীরা তাকে পারতে দিয়েছিলেন কি না, বা একটা জিনিস তো ফ্যাক্ট যে রাজনীতি বড় জটিল জায়গা। ভালো মানুষের জন্য বোধহয় রাজনীতি নয়, রাজনীতি করতে গেলে বোধহয় একটু কূটনীতিক হতে হয় বা একটু খারাপ মানুষ হতে হয়। খোলাখুলি বলছি, কূটনৈতিক মানুষ কিন্তু ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ মানে সরল সাদাসিধে মানুষ হলে কিন্তু রাজনীতি করা যায় না। যারা একটা বড় এক্সাম্পল দিয়ে গেছিলেন কৌটিল্য বা চাণক্য। আজ থেকে অত বছর আগে মানুষটি কিন্তু বুঝিয়ে গেছিলেন যে রাজনীতি সবার জন্য নয়। কুটিল মানুষ না হলে, জটিল মানুষ না হলে, জটিল চিন্তা না করলে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক জায়গায় মানে নিজের একটা জায়গা তৈরি করা বোধহয় সম্ভব নয়। তো বুদ্ধবাবু অনেকটা মানে 100% না হলেও 90 থেকে 95 ভাগ আমি বলবো যে একজন ভালো মানুষ ছিলেন। হয়তো রাজনীতিটা ওনার জায়গা ছিল না, হয়তো সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কবি সুকান্তের নাতি হিসেবে ওনার এই দিকটা কিন্তু একটা অনবদ্য দিক ছিল। না হলে একটা মানুষ
মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর নিজেকে এইভাবে গুটিয়ে নিতেন না। হ্যাঁ, কিছুটা শরীর ওনার এই ব্যাপারটাতে পারমিট করেনি। অত্যাধিক ধূমপান করতেন, ধূমপানজনিত কারণে ওনার সিওপিডি হয়েছিল। আমরা ডাক্তারি ভাষায় বলি সিওপিডি, যেটাতে লাংয়ের ফাংশন চলে যায় এবং আমরা লং টাইম অক্সিজেন থেরাপি LTOT বলে একটা জিনিস করি, যেটা ওনাকে করতে হতো। ওনাকে দীর্ঘক্ষণ দিনের মধ্যে অক্সিজেনে থাকতে হতো, বসে ঘুমোতে হতো, শুতে পারতেন না। তার কারণ অত্যাধিক ধূমপানজনিত কারণে ওনার দুটো শ্বাসযন্ত্র বা ফুসফুস কিন্তু প্রায় অকেজো হয়ে গিয়েছিল। তারপরও উনি যেহেতু একদমই একটি গৃহবন্দী জীবন যাপন করেছিলেন, তাই এতদিন ওনাকে আমরা পেয়েছি, নাহলে হয়তো আরও অনেক আগে আমাদের হারাতে হতো। উনি যদি সক্রিয় রাজনীতিতে থাকতেন, উনি হয়তো 80 গণ্ডি পার হতে পারতেন না। যেরকম ঘটনা ঘটেছিল নেতাজি সুভাষচন্দ্রের ক্ষেত্রে বলা হয়, গুমনামি বাবা 1985 সালে মারা গেছিলেন বলা হয়, যদিও এখনো পর্যন্ত সেটা প্রমাণ নেই। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যাধিক ধূমপান করতেন। জানি না মানে বামপন্থী মানসিকতার মানুষদের সাথে ধূমপান একটা অঙ্গ কিনা, যদিও এখনকার বামপন্থীরা বোধহয় খুব একটা ধূমপান করেন না। তো যাই হোক, সেই সময় মৃণাল সেনই বলুন, বুদ্ধদেব বাবুই বলুন, এনারা অত্যন্ত ধূমপান করতেন এবং ধূমপানজনিত কারণে এদের সমস্যা হতো। তো যাই হোক, এটা একটা ডাক্তারির অন্য দিক। কিন্তু উনি যেটা করতেন, এই যে সাহিত্য চর্চা, এই যে এতদিন উনি অন্তরালে থেকে বই পড়া এবং নিজের লেখা, এই দুটোকে একটা অদ্ভুত ভালো জায়গায় নিয়ে গেছিলেন এবং প্রকৃত বামপন্থার সাথে আধুনিক বামপন্থার এই যে সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেছিলেন, এর জন্য ওনাকে আমার মনে হয় রাজনীতি, সমাজ, সংস্কৃতি ওনাকে অনেকদিন মনে রাখবে। আর বাঙালি হিসেবে এটা আমাদের ব্যক্তিগত একটা ক্ষতি। রবীন্দ্রনাথের ঠিক পরদিনই 22শে শ্রাবণের পরদিনই ওনার মৃত্যুদিন হিসেবে ইতিহাস একটা রচনা করে গেল। ওনাদের দুজনের মধ্যেও কিন্তু কিছু মানে কি বলবো মিল ছিল। যেমন ধরুন, দুজনেরই চুলের রং সাদা, দুজনেরই দাড়ির রং সাদা, দুজনেই সবসময় শুভ্র জামা কাপড় পরতেন। রবীন্দ্রনাথ হয়তো মাঝে মধ্যে কালো কোট পরেছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে সাদা পাঞ্জাবি বা সাদা ধুতির বাইরে অন্য কিছু পরে বড় একটা দেখা যায়নি। শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে রাজনীতিতে আসা, রাজনীতি থেকে মন্ত্রিসভা, মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর। 1977 সাল থেকে উনি সক্রিয় রাজনীতির পদাধিকারী। তার আগেও সক্রিয় রাজনীতি করতেন, কিন্তু পদাধিকারী হিসেবে রাজনীতি কিন্তু 1977 সাল থেকে 2010 অবধি, সম্ভব 2010 না 2011, মানে এতগুলো দিন, প্রায় 30 বছরের বেশি সময় উনি কিন্তু রাজনীতিতে থেকেছেন। আর রাজনীতির ওঠা পড়া, জানি না এই কিছুদিনে বাংলাদেশের এই চেঞ্জটা ওনাকে কতটা দুঃখ দিয়েছে, কতটা ব্যথিত করেছে, বা কিছু লেখার জন্য তাড়িত করেছিল কিনা সেটা আর জানা গেল না। হয়তো জানা যাবে, হয়তো উনি কিছু লিখে গেছেন। যাই হোক, একজন মানুষ, প্রকৃত রাজনীতিবিদ। ওনার অনেক ডিসিশন নিয়ে কিন্তু আমার মানে কি বলবো, আমি সহমত নই ওনার কিছু সিদ্ধান্তে, রাজনৈতিক সিদ্ধান্তে। এবং অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস সেই সিদ্ধান্তগুলো ছিল ওনার একার নয়। অনেক সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, কারণ ওনার সময় তো দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক সিট নিয়ে ইলেকশনে জিতেছে বামফ্রন্ট সরকার, আবার তার পরের বছরই তৃণমূল কংগ্রেস জিতে বামফ্রন্টকে ধূলিসাৎ করে, এবং সেই থেকে এখনো পর্যন্ত প্রায় দীর্ঘ 15 বছর প্রায় বলা যায় যে তৃণমূল সরকার চলছে। মানে ওনার সময় বামফ্রন্ট সরকার সর্বোচ্চ হয়েছিল, ওনার সময় বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল। এবং বলা যায় যে ওনার সময় কিন্তু বামফ্রন্ট সরকারের পতনের বীজ তৈরি হয়েছিল, যেটা আজকে কমে 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 শূন্যে গিয়ে ঠেকেছে। আজকে বিধানসভায় বামফ্রন্টের প্রতিনিধিত্ব শূন্য। এইটার বীজ কিন্তু ওনার সময় বপিত হয়। একটা বড় জায়গা সেখানে সিঙ্গুর আর নন্দীগ্রাম। তার পিছনে এখন অনেক অনেক অন্যরকম কারণ আমরা জানতে পেরেছি। পুরোটা যে ওনার জন্য বা ওনার সিদ্ধান্তের জন্য হয়েছিল তা বলা যায় না, আবার ওনার সিদ্ধান্তের জন্য কিছুটা হয়েছিল বলা যায়।
সেই দিকে যাচ্ছি না আমি। একটা ভালো মানুষের ডিসিশন সবসময় রাজনৈতিকভাবে ভালো হতে পারে না। রাজনীতি করতে গেলে ওই যে প্রথমে বললাম একটু খারাপ মানুষ হতে হয়, একটু একটু কূটনীতিক হতে হয় একটু। তো যাই হোক, একটা মানুষ চলে গেলেন, যাওয়ার আগেও কি বলবো, যেটা আমরা বেশিরভাগ বামপন্থীদের ক্ষেত্রে দেখি, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাও তুমি করে গেলে দান। এটা চিত্তরঞ্জন দাস দেশবন্ধুকে নিয়ে বলা হয়েছিল। উনি ওনার কর্নিয়া, ওনার দেহ নীলরতন সরকার মেডিকেল কলেজকে দান করে গেছেন। আজকে ওনার মরদেহ নিয়ে সেই যাত্রা শুরু হবে বিধানসভা হয়ে। বিকেল 4টের সময় বোধহয় নীলরতন সরকারে ওনার দেহ শায়িত থাকবে। এটাও একটা কিন্তু বিরাট বড় কাজ। ডাক্তার হিসেবে বলতে পারি, এই যে দেহদানের প্রক্রিয়া, এই দেহদানের প্রক্রিয়াটা কিন্তু আমাদের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য বড় প্রয়োজন। কারণ আমরা এই দেহগুলোকে না পেলে কিন্তু আমরা সঠিকভাবে সাবজেক্টটা শিখতে পারি না, পড়তে পারি না। অ্যানাটমি জানাটা বড় জরুরি এবং অ্যানাটমির জন্য সব ব্যবচ্ছেদ করাটা বড্ড জরুরি। তো এই সব ব্যবচ্ছেদ করতে গেলে আমাদের কিন্তু এই মরণোত্তর দেহদানের উপরে নির্ভর করতে হয়। কারণ এর বাইরে আমরা আর পাই না যে দেহগুলোকে আমরা ব্যবচ্ছেদ করে শিখতে পারি। কারণ আমাদের একটা শরীরের প্রত্যেকটা জায়গায় কোথায় কি আছে তার সম্বন্ধে সম্যক জ্ঞান দরকার হয়। সেটা কিন্তু আমাদের এই সব ব্যবচ্ছেদ না করলে সম্ভব হয় না। আমরা নিজেরা স্টুডেন্ট লাইফে সব ব্যবচ্ছেদ করেছি এবং সেখানেও অনেক মানুষ যারা স্বেচ্ছায় দেহদান করেছে তাদেরকে একসময় প্রণাম করে আমরা তাদের দেহ কাটাছেঁড়া করা বা ব্যবচ্ছেদ করা শুরু করতাম। এই মানুষগুলো নিজেদের জীবন মরণের পরও আমাদের কাছে অনেক কিছু দিয়ে গেছেন। সাধারণত শ্মশানে বা কবরে যেটা হয়, শ্মশানে যেমন জিনিসটা পুড়ে গিয়ে পঞ্চভূতে লীন হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের শিক্ষণীয় কিছু থাকে না। আর মাটিতেও তাই হয়, মাটিতে আস্তে আস্তে সবটা বিলীন হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু ডাক্তারি ছাত্রদের জন্য উনি যাওয়ার সময়ও একটা বিরাট উপকার করে গেলেন। ওনাকে আমার অনেক অনেক প্রণাম। আমি তো মনে প্রাণে বামপন্থী নই, তাই লাল সেলাম বা অমর রহে বলতে পারছি না। ওনাকে আমার করজোড় হস্তে প্রণাম। এবং আমি জানি না আমি ভুল না ঠিক, ইতিহাস যেরকম 22শে শ্রাবণ মনে রাখবে, তেমনি আমার মনে হয় 23শে শ্রাবণও মনে রাখবে। এবং 23শে শ্রাবণ মনে রাখবে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য। এবং সত্যি কথা বলতে কি, গৌতম বুদ্ধ যিনি একসময় অহিংসা বাণী প্রচার করেছিলেন, উনি যেরকম শুদ্ধ সূচি ছিলেন, আমার নামও শুদ্ধ সত্য, গৌতম বুদ্ধেরই নাম শুদ্ধ সত্তা যার, হ্যাঁ, তো আমার নামও গৌতম বুদ্ধের নামেই, মানে বুদ্ধদেবের নামেই আর কি। তো ওই মানুষটা যেরকম ছিলেন, অহিংস পরম ধর্ম করে উনি যেভাবে এগিয়েছিলেন, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একজন সৎ সত্যবাদী এবং ভালো মানুষ হিসেবে ইতিহাসে থাকবেন, ইতিহাসে বাঁচবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার মৃত্যু হয়েছিল অনেকদিন আগেই। যেদিন উনি সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন এবং নিজেকে গৃহবন্দী করে দিয়েছিলেন, সেই সময়ই হয়তো উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। কিন্তু উনি ওনার জন্য রয়ে গেছিলেন আরও প্রায় 10টি বেশি বছর। উনি তো 2019 সালের পর হাসপাতাল ছাড়া আর কোথাও আসেননি। শেষবার উনি একটি ব্রিগেডে গেছিলেন 2019 সালে। তো এইটুকু সময় বাদ দিলে উনি তো গৃহবন্দী একটা জীবন, একটা অসুস্থ মানুষের জীবন যাপন করতেন। ওনার সেই রাইটার্স বিল্ডিং দিয়ে জোরে জোরে হেঁটে যাওয়া ওই অ্যাক্টিভ মানুষটাকে তো আমরা কোনোদিন পাইনি। যেরকম পাইনি আরেকজন রাজনীতির ভালো মানুষ অটল বিহারী বাজপেয়ীকে। তার প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর তিনি আর রাজনীতিতে ছিলেন না, বেঁচে ছিলেন হয়তো আরও অনেক দিন, কিন্তু তাকে আর রাজনীতিতে খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেরকম বুদ্ধদেব বাবুরও হয়তো রাজনৈতিক মৃত্যু তার সেই মুখ্যমন্ত্রিত্বের পরেই হয়ে গেছিল, কিন্তু মানুষটা আমাদের সঙ্গে ছিলেন। একটা মানুষের থাকা একটা না থাকার মধ্যে অনেক অনেক তফাৎ, অনেকটা ডিফারেন্স হয়ে যায়। আর সেই ডিফারেন্সটা হলো গতকাল। উনি আর রইলেন না আমাদের মধ্যে। ওনার স্মৃতিটা নিয়ে এবার আমাদের থাকতে হবে। ভালো থাকবেন বুদ্ধবাবু। জানি না
মৃত্যুর ওপারে কিছু আছে কিনা, যদি থাকে ভালো থাকবেন। এবং ওপর থেকে আপনি যে রাজনীতিটা করতেন সেই রাজনীতিতে একটু যদি আপনার ইনফ্লুয়েন্সে একটু সততা ফিরে আসে আপনার মতো, সেটা যদি কিছুভাবে করতে পারেন, মানে আমরা তো খুব লোভী মানুষ, মানে আপনি চলে গেছেন তাও আপনার উপর আবদার করছি বলতে পারেন। যদি আপনার মতো কিছু মানুষকে রাজনীতিতে পাঠান, যদিও জানি আজকের দিনে আপনি হয়তো সেই সময় তাও পেয়েছিলেন, আজকের দিনে রাজনীতিতে বোধহয় আপনার মতো মানুষের কোনো স্থানই হবে না। আপনাকে হয়তো একটা পুরসভার ইলেকশনেও কেউ যেতে হবে না যদি আপনি আজকে রাজনীতিতে আসতেন, কারণ এখানে তো সততার কোনো দাম নেই। রাজনীতিতে সততা, শিক্ষা, সংস্কৃতিবান মানুষের তো কোনো দাম নেই। দাম আছে তাদের যারা আখের গুছিয়ে দলকে দিতে পারবে এবং নিজে নিতে পারবে। আপনি তো সে মানুষ ছিলেন না, তাই আজকের দিনে আপনি রাজনীতিতে এলে আদৌ রাজনীতিতে আসতে পারতেন কিনা সন্দেহ আছে। তো তাও যদি পারেন, কিছু কিছু ভালো রাজনীতির মানুষকে যদি একটু তৈরি করার চেষ্টা করেন বা উপর থেকে পাঠানোর চেষ্টা করেন, তাহলে হয়তো আমাদের দেশটার, আমাদের রাজ্যটার বা আমাদের প্রতিবেশী রাজ্যগুলোরও কিছু উন্নতি হবে। ভালো থাকবেন যেখানেই থাকবেন।